হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আবারও আরেকটি নতুন জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব এসএসসি এমটিএস এর 8-10-2024 8-10-2024 ফার্স্ট শিফটে যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামে যে জিকে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এটা আজকের আমাদের এমটিএস 2025-এর 9 নম্বর ক্লাস। ঠিক আছে, তোমাদের এমটিএস 2025 তোমরা যারা এক্সাম দেবে তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট রয়েছে। তোমাদেরকে বলবো সবাই ক্লাসটা একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট এবং যে সকল এক্সট্রা ডিটেলস দেওয়া দরকার আমি অবশ্যই দেবো। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি তাহলে অবশ্যই দেখে নেবে, কেননা এটা যেহেতু 9 নম্বরের ক্লাস চলছে, এর আগে 8খানা ক্লাস কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। 8খানা ক্লাস হয়ে গেছে, সেগুলো অবশ্যই দেখে নাও, কেননা যত ক্লাস তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে রয়েছো, দেখো যত তোমরা একের পর এক প্রত্যেক দিনের টাস্ক প্রত্যেক দিন কমপ্লিট করো, এটাই সবাইকে বলবো। রেগুলারের ক্লাস রেগুলার করো, নাহলে কিন্তু আজ করব কাল করব এটা রেখে দিয়ে দেখবে লাস্ট সময় যখন পরীক্ষার সময় দেখবে অনেকগুলো একসঙ্গে হয়ে গেছে, তোমাদের মানে সেগুলো কমপ্লিট করতে পারছো না। এই জন্য বলছি, হাতে কয়েকদিন সময় রয়েছে, এর মধ্যে সমস্ত কিছু একদম ক্লিয়ার করে ফেলো। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, আর আমাদের সিএইচএসএল এর ক্লাসগুলো অবশ্যই দেখবে। তোমরা যারা এমটিএস এর এক্সাম দেবে তোমরা অবশ্যই আমাদের যে সিএইচএসএল 2024-এর ক্লাস করিয়েছি, 2024-এ যে এক্সাম হয়েছিল সিএইচএসএল এর, তার প্রত্যেকটা শিফটের ক্লাস কিন্তু ইতিমধ্যে করে দিয়েছি। সেই ক্লাসগুলো তোমরা কিন্তু দেখে নেবে, যার লিঙ্ক তোমরা এই ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। জলচক্রে সূর্যালোকের উপস্থিতিতে মহাসাগর, হ্রদ ও নদীতে উপস্থিত তরল জল গ্যাসীয় আকারে রূপান্তরিত হয়। তো এই পদক্ষেপ বলা হয় জলচক্র। কি হয় না, সূর্যালোকের প্রভাবে নদী, খাল, বিল, পুকুর, এই পুকুরের জল সেগুলো কি হয়, কি হয়ে যায়, বাষ্পীভবন হয়, তাই কি না? সেটাকে কি বলে, বাষ্পীভবন হয়ে সেটা জলীয় বাষ্পে রূপান্তরিত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তারপরে মেঘ সৃষ্টি করে, তাই কি না? সেই মেঘ থেকে আবার বৃষ্টিপাত হয়, এটাই তো জলচক্র। তো এটাকে কি বলা হয়, এই যে জল থেকে এটাকে বলা হয় বাষ্পীভবন। কোশ্চেনটাকে এভাবে না দিয়ে আমরা আগে কীভাবে পড়েছি, ওইভাবে যে জল থেকে বাষ্প হওয়া বা জল গ্যাসে রূপান্তরিত হওয়া, এটাকে কি পরিবর্তন বলা হয়, না হচ্ছে বাষ্পীভবন বলা হয়। এইভাবে পড়েছি, সেই কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু ঠিকঠাক করে আমরা যদি পড়ে নিই তাহলে কিন্তু এটার আর কোনো সমস্যা হবে না। তারপরে দেখো এখানে কি জানবে, জলচক্র বা যেটাকে হাইড্রোজিক্যাল চক্র, জলের গতিবিধি দেখায়। আর জল বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তার অবস্থান পরিবর্তন করে, তারপরে কি বাষ্পীভবন, গলন, হিমায়ন, ঊর্ধ্বপাতন, ঘনীভবন আর অবক্ষেপণ, এই হচ্ছে ভাগগুলো রয়েছে জলের। মানে জল এই প্রক্রিয়ার মাধ্যমে তার অবস্থার পরিবর্তন করতে পারে। এরপরে চলে যাও 2 নম্বর, নিচের কোন স্বাধীনতা সংগ্রামীর জন্মবার্ষিকীতে স্বচ্ছ ভারত মিশন চালু করা হয়েছিল? স্বচ্ছ ভারত মিশন এটা যে চালু করা হয়েছিল, কার জন্মবার্ষিকী? সঠিক অ্যান্সার মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে। এরপরে দেখো স্বচ্ছ ভারত মিশন 2রা অক্টোবর 2014 চালু করা হয়েছিল। 2রা অক্টোবর মহাত্মা গান্ধী গান্ধী জয়ন্তী আমরা জানি। আর এটি ভারত সরকার কর্তৃক সূচিত মিশনের লক্ষ্য ছিল মহাত্মা গান্ধীর জন্মের 150তম বার্ষিকী 2019 সালে 2রা অক্টোবরের মধ্যে একটি উন্মুক্ত মলত্যাগ মুক্ত ভারত অর্জন করা। এরপর দেখো 3 নম্বর, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যে ভারতের হিন্দু জনসংখ্যার সর্বাধিক শতাংশ রয়েছে? ভারতের কোন রাজ্যে হিন্দু জনসংখ্যার সর্বাধিক শতাংশ? আমাদের ভারতে তোমরা জানো সবাই যে হিন্দু জনসংখ্যাটা সবথেকে বেশি। তো এদের মধ্যে কোন রাজ্যে সবথেকে বেশি আছে, না সেটা হচ্ছে অপশান নাম্বার 3 হিমাচল প্রদেশে সবথেকে বেশি রয়েছে। হিন্দু ধর্ম ভারতের বৃহত্তম ধর্ম। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে 966.3 মিলিয়ন লোক হিন্দু হিসাবে চিহ্নিত, যা দেশের জনসংখ্যার 79.8% প্রতিনিধিত্ব করে। মিজোরাম রাজ্যের হিন্দু জনসংখ্যা সর্বনিম্ন
সর্বনিম্ন যদি জিজ্ঞেস করে তাহলে সেটা হচ্ছে মিজোরাম। আর কেন্দ্রশাসিত অঞ্চল যদি জিজ্ঞেস করে তখন সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে সর্বোচ্চ দাদরা ও নগর হাভেলি, আর হচ্ছে লাক্ষাদ্বীপ হচ্ছে সর্বনিম্ন কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে সর্বনিম্ন হিন্দু জনসংখ্যা রয়েছে কোথায় না হচ্ছে লাক্ষাদ্বীপ, আর সবচেয়ে বেশি রয়েছে দাদরা ও নগর হাভেলি। বোঝা গেল এই সর্বোচ্চ সর্বনিম্ন এগুলো মনে রাখো, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দুটোই মনে রাখো। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন, ভারতনাট্যম গুরু ড্যাশ বলো, এই যে এদের মধ্যে কে 2023 সালে ভারতীয় চারুকলা একাডেমি সান দিয়েগো থেকে নৃত্য সেবা রত্ন পুরস্কার পেয়েছেন? ভারতনাট্যম গুরু তিনি হচ্ছেন কে না, তিনি হচ্ছেন হেমা রাজাগোপালান। হেমা রাজাগোপালান যিনি একজন ভারতনাট্যম গুরু। এরপর 5 নম্বর, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে ভারতের প্রতিটি মন্ত্রী অ্যাটর্নি জেনারেলের পার্লামেন্টের যে কোনো একটি হাউসে কথা বলার এবং তার কার্যক্রমের অংশ নেওয়ার অধিকার থাকবে? এটা কোন অনুচ্ছেদ বা কোন ধারায় বলা রয়েছে? প্রতিটি মন্ত্রী অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেলের পার্লামেন্টের যে কোনো একটা হাউসের কথা বলা এবং তার কার্যক্রমের অংশ নেওয়ার অধিকার থাকবে। কোন অনুচ্ছেদ? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, ধারা 88 নম্বর ধারায়। এছাড়া বাকি অপশানে যে ধারাগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও, কেন এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, বিভিন্ন এক্সামে এসছে। ফার্স্ট ধারা 86 কি বলা রয়েছে না হচ্ছে ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি সংসদের ঘরগুলিতে বক্তৃতা দেওয়া এবং বার্তা প্রেরণ অধিকারের সাথে সম্পর্কিত। আর হচ্ছে সংবিধানের ধারা 87 যেটা হচ্ছে সংসদে রাষ্ট্রপতির বিশেষ ভাষণের সাথে সম্পর্কিত। আর 89 হচ্ছে রাজ্যসভার সভাপতি অর্থাৎ ভারতের ভাইস প্রেসিডেন্ট এবং সহকারী সভাপতির বিধান প্রদান করে। তো এই যে ধারাগুলো, এই ধারাগুলো ভালো করে মনে রাখো, দেখতে পাচ্ছ এক্সামে কিন্তু এসছে। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, ভারতীয় পুলিশ সার্ভিস অফিসারদের প্রশিক্ষণ একাডেমি নামকরণ করা হয়েছিল? বলো, ভারতীয় পুলিশ সার্ভিস অফিসারদের প্রশিক্ষণ একাডেমির নামকরণ করা হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের নামানুসারে। সর্দার বল্লভভাই প্যাটেলের নামানুসারে। এই যে হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি, হায়দ্রাবাদের ন্যাশনাল পুলিশ একাডেমি সর্দার বল্লভভাই প্যাটেলের নামে কিন্তু নামাঙ্কিত। 7 নম্বর কোশ্চেন দেখো, কর্ণাটক সঙ্গীতা পিতামহা নামে কাকে সম্মান করা হয়? পিতামহ হবে ওটা। কর্ণাটক সঙ্গীতা পিতামহ নামে কাকে সম্মান করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, পুরন্দর দাস। কাকে? পুরন্দর দাসকে করা হয়। পুরন্দর দাসকে কর্ণাটক সঙ্গীতের জনক হিসেবেও বিবেচনা করা হয়, কর্ণাটকী সঙ্গীতের জনক হিসেবে বিবেচনা করা হয়। এটা CHSL 2024 কিন্তু এসছে, ভালো করে মনে রাখো। এই জন্য বলি CHSL এর কোশ্চেনগুলো একটু তোমরা অবশ্যই ফলো করবে, আমাদের ক্লাস করিয়ে দিয়েছি, সেগুলো দেখে নেবে। 8 নম্বর কোশ্চেনটা দেখো কি রয়েছে, পুষ্টি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? 3টে বিবৃতি এখানে দেওয়া রয়েছে, তো এদের মধ্যে সঠিক আমাদেরকে খুঁজতে হবে। এ বিবৃতিতে কি বলা রয়েছে না CHONP এবং K এগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। আর বিবৃতি বিতে বলা রয়েছে FE MN NI CO এবং MO হলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। আর মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের শরীরের জন্য অপরিহার্য নয়। 3টে বিবৃতি, এদের মধ্যে সঠিকটা খুঁজতে হবে। সঠিক কোনটা না হচ্ছে শুধুমাত্র বিবৃতি A এবং B। A এবং B এই দুটো সঠিক রয়েছে, বাকি তাহলে ভুল রয়েছে। ঠিক আছে, তাহলে এতে কী রয়েছে তাহলে দেখে নাও একবার, CHONP এবং K কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। তারপরে FE MN NI CO এবং MO এগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা হচ্ছে ম্যাক্রো, এটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। এবার দেখো 9 নম্বর, 1 তারিখ 1 ঘন্টা 1 সাঁত প্রচারণাটি কোন অনুষ্ঠানের সাথে যুক্ত? 1 তারিখ 1 ঘন্টা 1 সাঁত এই যে প্রচারণা,
এটা কিসের সাথে যুক্ত? গান্ধী জয়ন্তীর সাথে যুক্ত। নিচের দুটি রাসায়নিক সমীকরণ রয়েছে, উভয় ক্ষেত্রে কেন তামা তার যৌগিক রূপ থেকে পৃথক হয়? তামা তার যৌগিক রূপ থেকে পৃথক হয়। দুটো বিক্রিয়া এখানে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে Zn প্লাস CuSO4 সমান হচ্ছে ZnSO4 প্লাস Cu, আর একটা Pb প্লাস UCl2 থেকে হয়েছে PbCl2 প্লাস Cu। তো এখানে এই যে তামা তার যৌগিক রূপ থেকে পৃথক হয় কারণ হচ্ছে দস্তা এবং সীসা তামার চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল। দস্তা এবং সীসা তামার চেয়ে বেশি প্রতিক্রিয়াশীল। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করো এবং তাদের সাথে কমেন্ট করে জানাও। তোমাদের লাইক এবং কমেন্ট এটাই আমাদের প্রয়োজন, আমাদের দরকার, কেননা এই লাইক এবং কমেন্ট দেখেই আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসার একটা মোটিভেশান পেয়ে থাকি আমরা। এই লাইক এবং কমেন্ট থেকেই আমরা যতই পড়াই না কেন, যে সেই ক্লাসটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা তো তোমাদের ফিডব্যাক কাজ থেকেই বোঝা যাবে না, তাই কি না? তোমাদের কাছ থেকে ফিডব্যাক যদি আমরা না পাই তাহলে আমরা বুঝবো কী করে যে ক্লাসটা কীরকম হচ্ছে। তো তোমরা অবশ্যই তোমাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমাদের ফিডব্যাক জানাবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে, আজকে প্রথমবার আমাদের ক্লাসগুলো দেখছো, তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে তারই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। সাবস্ক্রাইব করে ফেললে তোমরা কিন্তু পরবর্তীতে এই SSC MTS এর সকল প্রকারের ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে পাবে। এক্সামের আগে পর্যন্ত এবং এক্সাম চলাকালীন সমস্ত প্রকারের জিকে ক্লাস কিন্তু তোমরা আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আর তোমরা যারা MTS এবং হাবিলদার 2025-এর জন্য আমাদের এই পিডিএফগুলো পারচেজ করতে চাও, তো অবশ্যই এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো। এই 4খানা পিডিএফ তোমরা MTS-এর জন্য বানিয়ে দেওয়া হয়েছে। 4খানা পিডিএফ, যেহেতু জিকে এবং ইংলিশ নিয়েই কাট অফটা তৈরি হয়, তাই জন্য জিকে এবং ইংলিশের উপর 4খানা পিডিএফ তৈরি করা হয়েছে, যার প্রাইস পড়বে 199, 199 টাকা প্রাইস পড়বে। তো যদি তোমরা নিতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো। আর এই পিডিএফ পারচেজ করলে তোমাদেরকে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সেই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে বাকি আর যত প্রকারের নোটস দরকার তোমাদের এক্সামের জন্য সমস্ত কিছু ফ্রিতে দেওয়া হবে। ইতিমধ্যে অনেক কিন্তু নোটস দিয়ে দেওয়া হয়েছে আমাদের ওই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে। তো যারা নিতে চাও আমাদের পেড পিডিএফটা, তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো। তো এখন চলো দেখে নিই আজকে ক্লাসের 11 নম্বর কোশ্চেন কী রয়েছে। নিচের কোন কোষের অর্গানেল নিজস্ব ডিএনএ রয়েছে এবং তারা তাদের কাজের জন্য প্রোটিন সংশ্লেষণ করতে পারে? নিচের কোন কোষের অর্গানেল নিজস্ব ডিএনএ রয়েছে এবং তারা তাদের কাজের জন্য প্রোটিন সংশ্লেষ করতে পারে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতনাট্যমের একজন বিখ্যাত প্রবক্তা ছিলেন? ভারতনাট্যমের বিখ্যাত প্রবক্তা তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন রুক্মিণী দেবী অরুণঢালে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, MTS-এর জন্য এই নামটা ভালো করে মনে রাখো। রুক্মিণী দেবী অরুণঢালে কোন নৃত্যের সাথে যুক্ত এভাবেও আসে, তো হয়ে যাবে অবশ্যই ভারতনাট্যম। বোঝা গেল কি বললাম? তারপর দেখো 13 নম্বর কোশ্চেন। সাঁচির মহান স্তূপে কম্পাসের মূল বিন্দুতে ড্যাশ প্রবেশদ্বার রয়েছে যা তোরানো নামে পরিচিত? সাঁচির মহান স্তূপে কম্পাসের মূল বিন্দুতে ড্যাশ প্রবেশদ্বার রয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 1, অপশান নাম্বার 1। 4টি প্রবেশদ্বার রয়েছে যা তোরানো নামে পরিচিত। কী নামে পরিচিত? তোরানা নামে পরিচিত। এরপরে দেখো 14 নম্বর। তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য দুর্বল বিভাগের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থের প্রচার ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে আসে? তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য দুর্বল বিভাগের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থের প্রচার ভারতীয় সংবিধানের কোন ধারার অধীনে আসে? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার, এখানে দেখতে পাচ্ছ একটু নিচের দিকে রয়েছে, আমি ভিডিওটাকে একটু পিডিএফ ছোটো করে দিলাম। দেখো এই যে 46 নম্বর ধারা। কত নম্বর? 46 নম্বর। অপশান নাম্বার 4 হয়ে যাবে এখানে সঠিক আনসার। তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন। নিচের মধ্যে কে
গীত গোবিন্দ, গীত গোবিন্দ একটি সংস্কৃত মহাকাব্য লিখেছেন, সংস্কৃত মহাকাব্য গীত গোবিন্দ, এটা কে লিখেছেন? পারবে সবাই, ছোটোবেলা থেকে পড়ে এসছো, তো অবশ্যই হয়ে যাবে জয়দেব, কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেছেন। কোন ভাষার? সংস্কৃত ভাষা, এটাও মনে রাখো। তারই সঙ্গে কি মনে রাখবে না হচ্ছে গীত গোবিন্দ 12টি অধ্যায় বিভক্ত। কয়টা অধ্যায়? 12টি। প্রতিটি অধ্যায়কে আরও এক বা একাধিক বিভাগের উপবিভাগে বিভক্ত করা হয়েছে, যাকে বলা হয় প্রবন্ধ, যেটা হচ্ছে মোট 24টা রয়েছে। গীত গোবিন্দের প্রথম ইংরেজি অনুবাদ 1792 সালে স্যার উইলিয়াম জোন্স লিখেছিলেন। গীত গোবিন্দের প্রথম ইংরেজি অনুবাদ কবে হয়েছিল? 1792 সালে। কে করেছিল? স্যার উইলিয়াম জোন্স। এরপরে দেখো 16 নম্বর কোশ্চেন, মৌর্য পরবর্তী সময় উত্তর পশ্চিম ভারতের প্রথম বিদেশি শাসক কে ছিলেন? মৌর্য পরবর্তী সময়ে উত্তর পশ্চিম ভারতের প্রথম বিদেশি শাসক কে ছিলেন? না, তিনি হচ্ছেন ব্র্যাকটিয়ান গ্রিক। ব্র্যাকটিয়ান গ্রিক, অপশন নাম্বার 3 সঠিক অ্যান্সার। 2023 সালের হিসাবে ভারতের প্রধান পাবলিক সমুদ্র বন্দরের সংখ্যা কত? প্রধান পাবলিক সমুদ্র বন্দর সংখ্যা কতগুলো রয়েছে? না হচ্ছে 12টি রয়েছে। সাইকেল চালানোর ক্ষেত্রে পেলোটন কি? সাইকেল চালানোর ক্ষেত্রে এই যে পেলোটনটা কি? না, পেলোটনটা হচ্ছে একটি দৌড়ের সময় একটি আঁটো প্যাকে রাইডারদের একটি দল, রাইডারদের একটি দলকে বলা হয় পেলোটন। কোন লেখক হিন্দি উপন্যাস তমস লিখেছেন? তমাস লিখেছেন কে? এটা একটা হিন্দি উপন্যাস, এটা লিখেছেন ভীষম সাহানি। ভীষম সাহানি, অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। ভীষম সাহানি বিখ্যাত হিন্দি উপন্যাস তমাসের জন্য সর্বাধিক পরিচিত। এরপর দেখো 20 নম্বর, জুলাই 2023 পর্যন্ত এক জেলা এক পণ্য প্রকল্পের অধীনে 137টি অনন্য পণ্য কতটি জেলা থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে? জুলাই 2023 পর্যন্ত এক জেলা এক পণ্য প্রকল্পের অধীনে 137টি অনন্য পণ্য কয়টি জেলা থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে? 713। 713, এই যে 137 এটাকে লিখে এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? 713 এরই মধ্যে সংখ্যাটা আছে। তারপরে দেখো 21 নম্বর কোশ্চেন, হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের উচ্চতা কত? হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের উচ্চতা কত? সঠিক অ্যান্সার 8598 মিটার। দেখো অনেকে এখানে উত্তর ভুল দেওয়ার সম্ভাবনা রয়েছে, দেখো সবই 8000-এ দেওয়া রয়েছে, তো এগুলো ঠিকঠাক পড়া না করলে কিন্তু এগুলো অ্যান্সার কিন্তু পরীক্ষায় ভুল হয়ে যায়, তাই কি না? তো এইভাবে রেগুলার ক্লাসগুলো তোমাদের করতে হবে ইউটিউবে আমাদের যে ক্লাসগুলো করাচ্ছি, তারই সঙ্গে তোমরা আমাদের যদি পিডিএফ নিয়ে থাকো তাহলে খুবই ভালো, তো সেখান থেকে পিডিএফগুলো পড়াশোনা করো, তার সঙ্গে ক্লাসগুলো দেখো, তাহলে কিন্তু খুব সহজেই রপ্ত হয়ে যাবে জিনিসগুলো। আর নাহলে তোমরা যদি যে কোনো মার্কেট থেকে তোমরা যে কোনো এমটিএসের 2025-এর বই কিনে নাও, সেগুলো পড়ো, আর এখানে ক্লাসগুলো করো, সেতেও হবে। 22 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন বছরে আদমশুমারি আইন প্রণীত হয়েছিল এবং সমগ্র ভারতে প্রসারিত হয়েছিল? কোন বছর? 1948 সালে। তারপরে দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা রেপো রেটগুলির উপর স্বাভাবিক আচরণ কি একটি অযৌক্তিক আর্থিক নীতির অবস্থানের ক্ষেত্রে? রেপো ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা রেপো রেটগুলির উপর স্বাভাবিক আচরণ কি? না, এটা বেড়েছে, বেড়েছে। 24 নম্বর দেখো, নিচের মধ্যে কে ভারতের প্রথম ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন? ভারতের প্রথম ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন? সি.কে. নাইডু। সি.কে. নাইডু টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক ছিলেন, কিন্তু সেটা স্বাধীনতার আগে, এটাও খেয়াল রাখতে হবে। কোশ্চেন যদি উল্লেখ না থাকে কখন, যদি স্বাধীনতার আগে কি স্বাধীনতার পরে উল্লেখ থাকলে তাহলে সেইভাবে কিন্তু অ্যান্সার করবে। আর লালা অমরনাথ ছিলেন স্বাধীন ভারতীয় দলের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক। স্বাধীন ভারতের প্রথম অধিনায়ক হচ্ছে লালা অমরনাথ, আর তার আগে স্বাধীনতার আগে প্রথম হচ্ছে সি.কে. নাইডু।
কপিল দেব প্রথম বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক, এটা মনে রাখো, এমটিএস 2022 এসেছিল। আর ভারতীয় ক্রিকেট দলের প্রথম ওডিআই অধিনায়ক ছিলেন অজিত ওয়াদেকার। অজিত ওয়াদেকার ছিলেন, যিনি 1974 সালে অধিনায়ক হয়েছিলেন, ভারতীয় ক্রিকেট দলের প্রথম ওডিআই অধিনায়ক। তারপর দেখো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন। দক্ষিণ ভারতের কোন সমাজ সংস্কারক আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন? আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন কে? ইভি রামাস্বামী নাইকার। ইভি রামাস্বামী নাইকার, অপশান নম্বর 4 সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। তো যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো, যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, ক্লাসটা লাইক করে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো এবং তার সঙ্গে কমেন্ট করে জানাও যে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। তোমাদের ফিডব্যাক আমাদের অবশ্যই জরুরি। তো লাইক এবং কমেন্টের মাধ্যমে সেই ফিডব্যাকটা দিয়ে যাবে। আর তারই সঙ্গে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এই টেলিগ্রাম আমাদের যে প্রাইভেট টেলিগ্রাম তো এমটিএসের জন্য রয়েছে, তাছাড়া আমাদের আরেকটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেটা সমস্ত কিছু আপডেট দেওয়া হয়। এখানেও ফ্রি পিডিএফ তোমাদেরকে দেওয়া হয়, প্রোভাইড করা হয়। তারই সঙ্গে এক্সাম রিলেটেড তোমরা কিন্তু এক্সামের আগে পর্যন্ত সমস্ত কিছু আপডেট, কখন অ্যাডমিট কার্ড বেরোবে, কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, সমস্ত কিছু আমরা এখানে প্রোভাইড করব এবং জব রিলেটেড আপডেটও এখানে দেওয়া হয়। তার জন্য বলবো এই টেলিগ্রামের চ্যানেলে অবশ্যই যুক্ত থাকো। আর পিডিএফ পারচেজ করলে তোমাদেরকে ওই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করে দেওয়া হবে, যেখানে আমরা ইতিমধ্যে অনেক পিডিএফ কিন্তু সেখানে দিয়ে দিয়েছি। যারা জয়েন রয়েছে তারা কিন্তু অনেক আগে থেকেই আমাদের একদম প্রথম থেকে পিডিএফগুলো পারচেজ করেছে। তো তোমরা দেরি না করে যারা নিতে চাও, তো দেরি না করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো।